আমার একটা ছোট্ট ব্যাখ্যা আছে বলে যে সুধীমণ্ডলী আসসালামু আলাইকুম। আমি বছর দশক আগে গ্রেপ্তার হয়েছিলাম। তখন ওটা একটা বিভীষিকার মতো ছিল। 36 থেকে 48 ঘন্টা তো আমার কোনো খবরই ছিল না। আমার পুত্র কন্যা তখন দেশে, খুবই উদ্বিগ্ন, তারা নিজেরা থানায় গেছে। আমার ছেলের কাঁধের উপরে একটা ট্যাটু ছিল, হাতের এই মাসেল ডেল্টয়েডের উপরে একটা ট্যাটু ছিল, আর যত ফটোগ্রাফার ছিল তারা সব ওই ট্যাটুর ছবি তুলছিল। তার ছেলেটা এসে ব্যাপারে একটু উদাসীন, মেয়ে বলল ওই ট্যাটু দেখিয়ে বোঝাবে যে তুমি একটা উচ্ছন্নে যাওয়া ছেলে, মাহমুদুর রহমান মান্নার ছেলে, এই রকম ছবি তুলতে দিও না। ওকে ওর মা বাসায় পাঠিয়ে দিল। নাটক তৈরি হয়েছিল টিভিতে, তারপরে রেডিওতে, মানে একজন দেশদ্রোহীর ফাঁসি হয়েছে, তাকে অন্ধকূপের মধ্যে রাখা হয়েছে, আর সে অন্ধকূপের মধ্যে আগামী দিনগুলো দেখছে। এই রকম সব বীভৎস ব্যাপার। সেই সময়, মানে ঠিক সেই সময় না, তারও বেশ কিছুদিন পরে প্রথম সম্ভবত মাহফুজ আলম ভাই আমার উপরে একটা লেখা লিখেছিলেন স্টারে। ওর মধ্যে মূল কথাটা ছিল যে আমাকে যা দেখানো হয়েছিল এরকম নই, আমি একটা গণতান্ত্রিক আন্দোলনের কর্মী ছিলাম, ইত্যাদি ইত্যাদি। একটা কৃতজ্ঞতাবোধ তো থাকেই। একটা সাংবাদিক, একটা পত্রিকা তখন আমার পক্ষে লেখেনি। উনি লিখেছেন, দেখেছি আমি। অতএব এই অনুষ্ঠানের জন্য যখন পরশুদিন একে আজাদ প্রথম ফোন করলেন, করে বললেন এই অকেশনটার কথা, তারপরে মাহফুজ ভাইকে দিলেন, উনি আসতে বললেন, তখন আমি তখনই সিদ্ধান্ত নিয়েছি আমি যাব, যে পরিস্থিতি হোক। এটাই কারণ। কিন্তু বললে একটু মনে হয় না যে মানুষটা বেশ ছোট, শুধু ব্যক্তিগত কারণে এসছে, সেরকমও না। সেটা আছে, সেটাও আমি বলবো। এরকম অনেক দেখেছি যারা তখন আমার উপরে নাটক না লিখলেও টকশো করেছে। কত পাষণ্ড ছিলাম আমি, কত বড় দেশদ্রোহী ছিলাম, তারা এই ধরনের সপ্তাহখানিকও হয়নি এই সোনারগাঁয়ে অনুষ্ঠান করেছে, এবং সেটাও এই মহান অভ্যুত্থানের পক্ষে। ওনার যে কত কত ভূমিকা ছিল সেগুলো বলেছেন। দেশটা বিচিত্র, সেলুকাসকে বিচিত্র দেশ আলেকজান্ডার বলেছিল না, এরকম অনেক আছে। সেই যে একটা ভালো লেখা লিখলেন মাহফুজ ভাই, তারপরে কিন্তু আমাদের নিউজ বা আমার নিউজে খুব বেশি দিয়েছেন তা না। তখন আবার মতি ভাই নিউজ দিতেন আমাদের, ভালো লাগতো। মানে আমাদের কথা লিখলেন, নিজের কথা লিখলে ভালো লাগে না সবার, আমার এরকম ভালো লাগতো। আবার তারপরে মেলা দিন ধরে করে নিউজই দেন, এখন তো দেয়ই না। এখন বরঞ্চ আমাদের নিউজ দেওয়ার চাইতে উনি মানে ভালো একটা ক্রিকেটারের বা ফুটবলারের নিউজ টিউজ দেন, দেখি আমি প্রথম আলোকে দেখি। তারপরেও আমি চাই প্রথম আলো, ডেইলি স্টারের মতো পত্রিকা কিংবা আরও অন্যান্য যতগুলো মিডিয়া আছে এগুলো জীবিত থাকুক। জুলাই আগস্টে যে অভ্যুত্থানটা হলো, তার স্পিরিট প্রথম দিকে অনেকে বোঝেইনি। এটা যে একটা গুণগত মাত্রা যুক্ত করেছে, মানে অসাধারণ গুণগত মাত্রা, যা সোসাইটিকে চেঞ্জ করে দিতে পারে, এইটা অনেকের মাথায় আসেনি। এই রকম করে অকাতরে যারা জীবন দিতে পারে, তাদের মধ্যে ত্যাগের কত বড় মহান একটা আদর্শ ফুটতে থাকে, তা না বুঝতে পারলে আন্দোলন বোঝা যাবে কেমনে। এটা মনেই হয়েছে তাই যে পরিবর্তনটা আসতে পারে, এবং সেটা দেখছেন। এবং পরিবর্তনটা কি, ফ্যাসিজম থেকে আমরা গণতন্ত্রে যাব, উত্তরণ হবে কিভাবে। একটা বিতর্ক অবশ্য এভাবে শুরু হয়েছে। ডক্টর ইউনূস মনে করেন এই ট্রানজিশনটা কোনো কোয়ার্সিভ পদ্ধতিতে হতে পারবে না, এটা ডেমোক্রেটিক্যালি হতে হবে। এই জন্যে আওয়ামী লীগ থাকুক, উনি কিছু বলছেন না। যদিও ডক্টর ইউনূস তো বোকা মানুষটা, খুব চালাক, কী যে করবে শেষ পর্যন্ত আওয়ামী লীগ টের পাচ্ছে না আমার মনে হয়। এই যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যাচ্ছে না মামলাগুলো, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যাবার পরে যদি মামলা অ্যাডমিট হয়, কোর্ট তো নিশ্চয়ই শেখ হাসিনাকেও তর্ক করতে পারবে, তারপরে দল থাকা মুশকিল।
বিতর্কের মধ্যে যাচ্ছি না, কিন্তু মেইন কথা হচ্ছে যখন আপনি ইনক্লুসিভ পলিটিক্স করতে চাচ্ছেন, ডেমোক্রেসি করতে চাচ্ছেন, তার মানে শত ফুল ফুটতে দাও, এটাও আপনাকে বলতে হবে। কোনো ওপিনিয়ন গ্যাপ করতে পারবেন না। ডেমোক্রেসি ইজ ডেফিনেটলি আ রুল অফ মেজরিটি, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও মানতে হবে যে মাইনরিটির ওপিনিয়ন কোনোটাই আপনি গ্যাপ করতে পারবেন না, গলা টিপে বাড়তে পারবেন না। প্রতিটি ওপিনিয়নকেই আপনার প্রকাশিত হতে দিতে হবে। সেই বিবেচনা থেকেই আমি মনে করি প্রথম আলো বলেন, ডেইলি স্টার বলেন, যে কোনো পত্রিকা বলেন, টেলিভিশন বলেন, অবাধ স্বাধীনতা দিতে হবে। চীনের পার্টি বের করেছিল শত ফুল ফুটতে গিয়ে যদি সব জঙ্গল জঞ্জাল হয়ে যায় তখন কি করবেন, কাটতে মুশকিল। আর গণতন্ত্র বলবে এই কাটাকাটি বা আগাছা সাফ করাটা প্রতিহত করেন এবং ওই শত ফুল ফুটতে দেওয়ার গাছটাকে জীবিত রাখেন, তাই করতে হবে। এবং সেই বিবেচনা থেকেই আমি খুব নির্দ্বিধায় বলতে চাই, প্রথম আলো আমার নিউজ না ছাপে না ছাপুক, ইভেন ডেইলি স্টার আমার নিউজ না ছাপে না ছাপুক, কিন্তু তাদের জার্নালিজমের মান যদি ভালো হয়, তারা যদি আমাকে বাদ দিয়ে সত্যটা প্রকাশ করতে চায়, এবং এই যে বিতর্ক হচ্ছে এত বড়, আমি আসলে জানি না, ধরেন যখন নতুন করে কনস্টিটিউশন লেখার স্টাইল ফিলিপিনে হয়েছে বা আমেরিকাতে যখন কনস্টিটিউশন লেখা হয়েছে, তখন ইন্টেলেকচুয়াল এক্সারসাইজটা কোন লেভেলে হয়েছে। ডেফিনেটলি এটা আমি এরকম শুনেছি যে আমেরিকাতে যারা যারা কনস্টিটিউশন লেখার কাজে সহায়তা করেছেন, তাদের মধ্যে 3 জন মানুষ এই সাবজেক্টের উপরই পরে থিসিস করেছেন। এত লেখালেখি হয়েছে, জ্ঞানের চর্চা হয়েছে, ইন্টারাকশন হয়েছে, যেটাকে আমরা ডিসকোর্স বলি। এই ডিসকোর্সের জন্যে আপনার নিশ্চয়ই মিডিয়ার অবাধ স্বাধীনতা লাগবে। এই ডিসকোর্সের জন্য নিশ্চয়ই যা মনে করেন তাই বলতে হবে। বলছেন বটে যে হ্যাঁ, আমরা সবাই মিলে ইসলামিস্ট হই, বামপন্থী হই আর লিবারেল ডেমোক্রেটিক হই, আমরা যাতে একসাথে চলতে পারি। কিন্তু আপনি ইসলামিক কনস্টিটিউশন চাইবেন, আমি চাই না। আপনি রাষ্ট্রধর্ম রাখতে চান, আমি চাই না। আমি সেকুলার কনস্টিটিউশন রাখতে চাই, আপনি চান না। এই সবগুলো মিলে কীরকম করে একটা ন্যাশনাল কনসেনসাস হবে। ডক্টর ইউনূস অনেক বড় মাপের মানুষ, কিন্তু উনি অনেক বড় পলিটিশিয়ান নন, অনেক বড় পলিটিক্যাল সায়েন্টিস্টও নন। উনি এই যে যত বিতর্ক হবে, আমি দেখেছিলাম ওই যে 14 দল নাকি 15 দল, মানে আওয়ামী লীগের সাথে থাকা দলগুলোর কথা বলছি না, সে ছাড়াও 14 দল মানে জাতীয়তাবাদী সহ দেখা করেছিল। 1.5 ঘন্টা নাকি 2 ঘন্টা ডক্টর ইউনূসের সঙ্গে কথা হয়েছিল, 2500 প্রস্তাব দিয়েছিল। হ্যাঁ, পত্রিকায় এসছে, আমি নিজে বলছি না। এখন যদি ধরেন আবার আমরা সবাই মিলে প্রস্তাব দেই, তার মানে 5000 প্রস্তাব হবে। এর মধ্যে 2500 প্রস্তাব একটার সাথে আর একটা কাটাকাটি করবে, ডায়াগোনালি অপোজিট থাকবে। এগুলোকে মিলাবেন কেমনে? ডক্টর ইউনূস তো সেদিন রাগ করে বলেছেন যে যতগুলো মিলবে ততগুলোই আমি সংস্কার করব, আর যেগুলো মিলবে না রেখে দিয়ে আমি ভোট দিয়ে দেশটা চলে যাবো। কে জানে, করেও ফেলতে পারে ডক্টর ইউনূস, কেন জানি না। উনি যেদিন বাইরে থেকে এসেছিলেন, এয়ারপোর্টের নাম্বার পরই বক্তৃতা করতে গিয়ে বলেছিলেন, মানে খুব সুন্দর বলেন না, কথাও মিষ্টি বলেন, মিষ্টি, বয়স হলেও কিন্তু কথা ভালো লাগে। উনি বললেন আমার কথা কিন্তু শুনতে হবে, মানে হাসতে হাসতে যোগ করতে করতে মনে হয় আমার কথা কিন্তু শুনতে হবে, না যদি শোনেন আমি সব ছেড়ে চলে যাব। আর সেই দিন একদিন বলেছেন, এই দিন বললেন, আর কোন দিন যদি সত্যি সত্যি চলে যায় তো দেশ তো অকুল পাথারে ভাসবে। অতএব একটা থ্রেট উনি দিয়ে রেখেছেন। বাকিটা হচ্ছে এত সুন্দর করে কথা বলবার পরেও যখন সবগুলো কম্পাইল করতে হবে, সবগুলো কম্পাইল করতে পারবে। উনি বলছেন আমি সবারকে নিয়ে সংস্কার সেগুলোই করবো যাতে জাতীয় ঐক্যমত্য হবে। আর এই দেশে ঐক্যমত্য হয় না, বাঙালি আর এক বাঙালিকে দেখতে পারে না। ওনার বাইরে বললে রাগ করবেন না যে বাঙালি জাতির খুব বড় সমালোচনা করছে, আমি উইথড্র করছি, কিন্তু এইটা ঠিক। আমাদের মতো বিভাজিত সমাজ খুব কম আছে, এবং এই বিভাজনে ঐক্যই হয় না আমাদের। 2 জনকে মিলাতে দিলেন, দেখলেন যে আরও 4 রকম মত হয়ে গেছে। ওই যে একটা বলেন আমরা বামপন্থী রাজনীতি করতাম, সামনে যাওয়ান ভয় আছে, বলছি ভাই আপনাদের মধ্যে কোনো সমস্যার একটা মতবাদী সংগ্রামে সলিউশন করেন, কিন্তু দেখা গেছে যে দলের মধ্যে মতবাদী সংগ্রাম হলো ওই দল ভেঙে গেল। মতবাদী সংগ্রামের রেজাল্ট ঐক্য কি ভেঙে যায়? আমাদের দেশেও এটা করা বেশ কষ্টকর। সেই প্রেক্ষিতে আমি বলি, এখন থেকে অবাধে সমস্ত মতের চর্চা যদি করতে শুরু না করি আমরা, তাহলে সামনের দিকে যাওয়া মুশকিল হবে।
শেষ কথা বলেই সরকারের সমালোচনা করলে বড় মুশকিল। আমাকে কয়েকজন বলেছেন আপনি এত সমালোচনা করেন কেন সরকারের। আমি তো সমালোচনা করতে চাই না, কিন্তু গরু জবাই করবে দুটো, বলো তো এর চাইতে ফাজলামি হতে পারে? গভর্নমেন্ট কিছুই করে নাই, তার মানে কি দেখতে যে গরু জবাই করতে কেমন লাগে? আরে গরু জবাই কি দেখার মতো কোনো বিষয় নাকি? কোনো জবাই কি ভালো জিনিস দেখার মতো? তারপরও সরকার কোনো কিছুই যে করলো না, একটা বিবৃতি খালি দিল, আপনারা সবাই ধৈর্য ধারণ করেন। কত চমৎকার কথা, ফাদার ফিগার বলতেই তো পারেন, কিন্তু কাজের কাজটা তো করেননি। এবং তারপরে আবার ইনক্লুসিভ পলিটিক্স মানে না, আওয়ামী লীগকে তো ব্যান করা যাবেই না। ইনক্লুসিভ পলিটিক্স মানে কি? এই যে ইস্কন, একেও ব্যান করা যাবে না। আর ইস্কনকে ব্যান করবেন না মানে কি? ইস্কনের কি রেজিস্ট্রেশন আছে? ওকে ব্যান করার কথা কি? ওটা তো পার্টি না। ওটা কি করছে, কেন করছে, তাদের লোকাল স্ট্যান্ডাই কি, তাই তো ঠিক নাই, কিন্তু তবু আছে। এতদিন ধরে চলবে কেন, এখন চলবে কেন? এটা যে শুধুমাত্র জঙ্গি তা না, সত্যি সত্যি জং বলতে যা বোঝায় এরা তাই করতে চায় বলে। এগুলো ওপেন ক্যাম্পেইন তাদের, সেগুলো যদি আপনি এখন থেকে বন্ধ করতে না পারেন, সমস্ত ব্যাপারে কিন্তু ডক্টর ইউনূস সব কথা বলতে দিয়েছেন তা না। ওই যে কথা একটা বাজারে চলে আসছিল না, জাতীয় সঙ্গীত বদলাতে হবে, উপদেষ্টা একজন বলে দিলেন না জাতীয় সঙ্গীত দিয়ে বদলানো, এইসব আলোচনা আমরা অ্যালাউ করছি না। পরের দিন থেকে বন্ধ হয়ে গেছে। গভর্নমেন্টেরও কিছু ডাইরেকশন থাকতে হবে এখন। পরে যদি আপনি মনে করেন 100টা বিতর্ক আসছে, আমাদের 10টা আমাদের ঐক্যমত্য হয়েছে, এই 10টা আমরা একটা সংস্কারের মধ্যে দিলাম, 90টা বাকি থাকলো, সেই কটা ভবিষ্যতে যেভাবে পারে ভবিষ্যৎ করবে, রেখে দেন। আমি অবশ্যই বলবো না ডক্টর ইউনূস ফাদার ফিগার, চেষ্টা করেন আরও 10টা একমত করতে, 80টা রেখে দেন। যত কমানো যায়, ঐক্যের পরিধি যত বাড়ানো যাবে, তত আমাদের জন্য ভালো হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।